তাহলে আমরা কি করছিলাম যে হাড়গুলোর নাম করছিলাম, তাই না? তাহলে কী কী হাড় আছে? আমাদের হাতের হাড়গুলোর নাম জানতে হবে, কারণ হাতের ছবি দিয়ে আসছে। কী কী আছে তাহলে আমাদের? এই হাড়ের নাম কি? হিউমেরাস। হ্যাঁ, এর নাম কি? হিউমেরাস। তারপরে হচ্ছে রেডিয়াস, আলনা, কার্পাল, এটা কার্পাল, ফ্যালাঙ্গিস। এর নাম জানলে হবে। তারপরে তাহলে আমাদের হাতে কয়টা? 30টা। এই হাতে 30টা, এই হাতে 30টা হাড় আছে। আর পায়ের মধ্যে সবচেয়ে বড় হাড়ের নাম কি? মানবদের সবচেয়ে বড় হাড়। তারপরে কি থাকে? টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা মানে আমাদের হাঁটুর নিচে যে হাড়টা থাকে, এখানে যে হাড়টা আমরা পালপেট করতে পারি, মানে আমরা হাত দিয়ে ধরতে পারি যে হাড়টা, দিস ইজ কল্ড দ্য টিবিয়া। আর ফিবুলা হচ্ছে চিকন একটা হাড়, এটা আসলে মাংসের ভেতরে ঢুকানো থাকে, এটাকে বাইরে থেকে বোঝা যায় না। তাহলে আমাদের টোটাল যে ওয়েট বেয়ার করে, দ্যাট মিনস আমার টোটাল বডির যে ওয়েট পায়ের মধ্যে দিয়ে যাচ্ছে মাটিতে, তাহলে কোন দিক দিয়ে যায়? টিবিয়া দিয়ে যায় না ফিবুলা দিয়ে যায়? মানে আমার টোটাল বডি ওয়েটের যে ওজনটা, সেটা টিবিয়া দিয়ে যাবে না ফিবুলা দিয়ে যায়? টিবিয়া দিয়ে যায়। মানে টিবিয়া আর ফিবুলা, টিবিয়াটা হচ্ছে অনেক মোটা হাড় হাঁটুর নিচে, আর ফিবুলা হচ্ছে চিকন একটা হাড়, শুধু ওকে সাপোর্ট দিয়ে রাখে, কিন্তু এখানে মূল কাজ কে করে? টিবিয়া করে। তারপর হচ্ছে আমরা পায়ের যে গোড়ালির হাড় আছে, দ্যাট মিনস আমাদের টিবিয়া ফিবুলা যেই হাড়গুলোর উপর বসে থাকে, এখানে 7টা হাড় আছে, এদেরকে কি বলে? টার্সাল। আর তার সামনে পায়ের যে তালু তৈরি হয়, এটা কি আছে? মেটাটার্সাল। আর আঙ্গুল যেটা তৈরি হয়, এদেরকে কি বলে? ফ্যালাঞ্জেস। তাহলে ফিমার, তাহলে একটা হাড় কিন্তু বলি না এখনো, ওই হাড়ের নাম কে বলতে পারবে? কে বলতে পারবে? মানে পায়ের মধ্যে একটা হাড়ের নাম বলিনি, প্যাটেলা বলি। প্যাটেলা কোনটা? হাঁটুর যে জয়েন্ট আছে, এই জয়েন্টের সামনের দিকে ছোট গোল একটা হাড় আছে, দিস কল দ্য প্যাটেলা। ওকে, এই চ্যাপ্টারে শিখতেছি না? কাউরেই দিই নাই। আপনি একবার যেদিন অধ্যাপক ছিলেন ফার্স্ট, ওই দিন সবার একটা শীট ছিল, ওটা অষ্টমতে শীট ছিল। তাহলে তো শীট যেটা আছে, হ্যাঁ 2টা আছে স্যার, 2জনকে দিয়েছিলেন শুধু। হ্যাঁ, আমি পাইছিলাম। কই আরেকটা কই দিছেন? জমা দিছেন? আমি তো ওই দিন নিই নাই, একটাই। আচ্ছা, শীট কারো কাছে নাই চ্যাপ্টার 9 এর? তাহলে অস্থিতন্ত্রের কাজ লেখেন। অস্থিতন্ত্রের কাজ, অস্থিতন্ত্রের কাজ। হ্যাঁ, অস্থিতন্ত্রের কাজ। শীত নাই, শীত আনতে হবে। অস্থিতন্ত্রের কাজ লেখেন বা কঙ্কালতন্ত্রের কাজ। 1 নম্বর লেখেন দৈহিক কাঠামো গঠন। 1 নম্বরের কাজ কি হবে? দৈহিক কাঠামো গঠন। আমাদের যে স্ট্রাকচার দিচ্ছে দেহে, এই স্ট্রাকচারটা কে দেয়? আমাদের এই কঙ্কালতন্ত্র দেয়। 1 নম্বর হলো দৈহিক কাঠামো গঠন। 2 নম্বর হলো চলাচল নিয়ন্ত্রণ। 3 নম্বর হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং ভারসাম্য রক্ষা। রক্ষণাবেক্ষণ মানে কি? বিভিন্ন সফট অর্গান আছে আমাদের, ভিসেরা আছে, দ্যাট মিনস ব্রেইন, আমাদের হার্ট, লাং আছে, এগুলোকে প্রিভেন্ট করা। বা একজনের যদি আমার বুকের মধ্যে ঘুষি মারতো, তাহলে কই যাইত? ডাইরেক্ট হার্টে গিয়ে লাগতো না? তো এটাকে প্রিভেন্ট করতেছে কে? আমাদের টোটাল। হ্যাঁ, মাথার মধ্যে ঘুষি মারলে মগজের মধ্যে চলে যেত। তো আজকে বসে একটা ঘুষি খাওয়ার পর ওইটা সব ভুলে যেতাম। তাহলে এটা থেকে প্রিভেন্ট করতেছে আমাদের হার্ট, টোটাল স্কেলেটাল সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ মস্তিষ্ক ও মেরুরজ্জু হৃৎপিণ্ডকে রক্ষা করে। রক্ষণাবেক্ষণ ও ভারসাম্য রক্ষা, অর্থাৎ মস্তিষ্ক, মেরুরজ্জু,
মেরুরজ্জু, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, মেরুরজ্জু, হৃৎপিণ্ড এবং সকল আভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করা। সকল অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করা। অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করা। তারপরে লোহিত রক্ত উৎপাদন, লোহিত রক্ত কণিকা উৎপাদন, বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয়, বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয়, বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয়, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয় যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। দেখেন দেহের 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। হ্যাঁ, দেহের 97% ক্যালসিয়াম কোথায় জমা থাকে? অস্থিতে জমা থাকে। তারপর লেখেন পাঁজরের পাঁজরের হাড় শ্বসনে সাহায্য করে। আমাদের যে পাঁজরের হাড়গুলো আছে আমরা পড়ছিলাম ওই চ্যাপ্টার 7 যখন পড়ছিলাম যে পাঁজরের হাড়গুলো কী করে, সামনের দিকে আগায় না? দ্যাট মিনস আমাদের যে বুকের খাঁচার যে হাড়গুলো আছে আমরা যখন নিঃশ্বাস নেই এই হাড়গুলো ফুলে যায়, ফুলে দিয়ে সামনের দিকে আগায়, ফলে ভেতরে আয়তন বাড়ে না? দ্যাট মিনস আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে এই সকল হাড়গুলা সাহায্য করে, মানে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, নিঃশ্বাস এবং প্রশ্বাস। দেখা যায় শ্বসন, কি বললাম, পাঁজরের হাড় শ্বাস প্রশ্বাস, হ্যাঁ শ্বসন বা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। তারপর লেখেন যে মধ্যকর্ণের হাড়, মধ্যকর্ণের হাড় আছে জানেন তো, কানের ভেতরে হাড় আছে। কানের 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। আর মধ্যকর্ণের মধ্যে 3টা হাড় আছে, কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে মধ্যকর্ণের হাড় যেমন ম্যালিয়াস, ময় জফল আকার, লয় ঋষিকার, অন্তস্থ আকার, দন্তস্ব, ম্যালিয়াস। ইনকাস, রস্বই দন্ত ন, কয়াকার, দন্তস্ব, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, দন্ত 6টা একার, পর ঋষিকার, দন্তস্ব, স্টেপিস। শ্রবণে সহায়তা করে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস। কোন সাবান ব্যবহার করেন? এত সাবান এত স্লো কেন? একটা অ্যাডভার্টাইজ আছে না, ওর নাম যেন কি, গোল্ডু না কি বলে, বান্তি। সাবান এত স্লো কেন? লেখা কলমে তো আস্তে কাজ করে। ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস শ্রবণে অংশগ্রহণ করে। তারপর লেখেন অস্থি সংযোগ, অস্থি সংযোগ না, অস্থি সন্ধি সৃষ্টি করা। অস্থি সন্ধি সৃষ্টি করা। অস্থি সন্ধি সৃষ্টি করা। তারপর লেখেন দেহের ভার বহন করা। অস্থি সন্ধির কথা বলছি। অস্থি সন্ধি কি করে? সৃষ্টি করে। তারপরে দেহের ভার বহন করা। দেহের মধ্যে যে আমাদের বডির যে ওয়েট, এটা বেয়ার করে কে? আমাদের টোটাল কঙ্কালতন্ত্র। তারপর বিভিন্ন হরমোন
বিভিন্ন হরমোন এর পরিমাণ নিয়ন্ত্রণ। তারপর লেখেন রোগ প্রতিরোধ, দেহের বিভিন্ন লেখেন ভার বহন করা, বিভিন্ন হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণ, হ্যাঁ দেহের হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণ। নাসিম আক্তারকে আমি আচ্ছা আপনি ফোন ইয়ে করতেছিলেন। হ্যাঁ তারপর লেখেন যে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করা, আমাদের রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। দ্যাট মিনস আমাদের হাড়ের ভেতরে যে অস্থিমজ্জা আছে, এই অস্থিমজ্জার মধ্যে আমাদের কি বললাম বিভিন্ন হরমোন পরিমাণ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধে অংশগ্রহণ। হ্যাঁ আমাদের কিছু রোগ প্রতিরোধে কিন্তু করে কঙ্কাল সিস্টেমের মধ্যে, আমাদের জীবাণু ঢুকলে এগুলোকে ইয়ে করে। তারপর লেখেন কঙ্কালতন্ত্রের উপাদান, আমাদের কঙ্কালতন্ত্র কী কী নিয়ে গঠিত? আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান এটা তো ইউটিউবে থাকবে, কেন পাবে না? আমি তো গ্রুপে দিয়ে দিই, গ্রুপে আছে না? সব আছে। লাস্ট ক্লাসে কে যেন বলছে যে অনলাইনে করাইতে, ওটা তো দিছিলাম। হ্যাঁ কান্নায়। আচ্ছা কঙ্কালতন্ত্রের উপাদান, তাহলে কঙ্কালতন্ত্র কী কী নিয়ে গঠিত? লেখেন কঙ্কালতন্ত্র অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন। কঙ্কালতন্ত্র অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন। কঙ্কাল বা অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি নিয়ে গঠিত। হ্যাঁ 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 লিগামেন্ট হাড়ের সাথে হাড়ের কানেকশন করে লিগামেন্ট। আর হ্যাঁ অস্থি বন্ধন লাস্টেটা হলো, তাহলে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন আর অস্থিসন্ধি এগুলো মূলত আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান, মানে আমাদের এগুলো নিয়ে গঠিত কঙ্কালতন্ত্র। তরুণাস্থি, লিগামেন্ট আসলে স্লো। অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি। মাঝখানে একটা পেজ রেখে বাকি পরের পেজে লেখেন, এত না মানে। তাহলে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি নিয়ে গঠিত। তার হেডলাইনে লেখেন অস্থি। অস্থি কি দেখেন, অস্থি হলো এক ধরনের কঠিন রূপান্তরিত যোজক কলা। অস্থি বা হাড়, অস্থি হলো এক ধরনের কঠিন রূপান্তরিত, শক্ত মানে কঠিন রূপান্তরিত যোজক কলা, কঠিন রূপান্তরিত যোজক কলা। তাহলে যোজক কলা কাকে বলে? দেখেন যেই সকল কলা বা টিস্যু বুঝেন তো, হোয়াট ইজ টিস্যু? একই ধরনের কোষগুচ্ছ একই রকমের কাজ করলে তাকে টিস্যু বলে। তো যে সকল কলার আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ বেশি, কিন্তু কোষের সংখ্যা কম। আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ বেশি, কিন্তু কোষের সংখ্যা কম। হ্যাঁ একটা কোষ আর একটা কোষ, দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে বিভিন্ন ধাত্র বেশি থাকে, কিন্তু কোষের সংখ্যা কম, তাদেরকে যোজক কলা বলে। মানে এই যেরকম, মানে এর মধ্যে এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, কিন্তু মাঝখানে যে
আন্তঃকোষীয় যে পদার্থ ওগুলো বেশি। এই পদার্থ বেশি আর কোষের সংখ্যা কম, এবং যারা দেহের সংযোগ স্থাপন করে কোষের সংখ্যা কম তাদেরকে যোজক কলা বলে। এবং দেখেন যোজক কলা মূলত কোষের বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। যোজক কলা মূলত কোষের বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। মূলত দেহের বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। দেহের না কোষের? বা দেহে না, মানে কোষের না, দেহ হবে। দেহের বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করে। স্টার দিয়ে লেখেন, স্টার দিয়ে লেখেন। আমরা চ্যাপ্টার 2-তে পড়ছিলাম, মনে আছে? যোজক কলা কয় ধরনের? কে বলতে পারবে? কি কি লেখেন? যোজক কলা 3 ধরনের। এটা স্টার দিয়ে লিখবেন, যদিও এখানকার অংশ না, শুধু রিক্যাপিচুলেশন করার জন্য। যোজক কলা কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হচ্ছে ফাইব্রাস যোজক কলা, স্কেলেটাল যোজক কলা, তরল যোজক কলা। এক নম্বর হচ্ছে ফাইব্রাস যোজক কলা, ফাইব্রাস যোজক কলা, তারপরে স্কেলিটাল যোজক কলা, আরটা হলো তরল যোজক কলা। ফাইব্রাস যোজক কলা, তরল যোজক কলা আর স্কেলিটাল যোজক কলা। ফাইব্রাস, স্কেলিটাল আর তরল যোজক কলা, 3 ধরনের কলা আছে। ফাইব্রাস যোজক কলার মধ্যে ব্র্যাকেটে লেখেন, মানে এগুলো হচ্ছে সুতার মতো, ফাইবারের মতো। এটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন আর লিগামেন্ট হলো ফাইব্রাস যোজক কলার মতো। টেন্ডন আর লিগামেন্ট হচ্ছে ফাইব্রাস যোজক কলার অন্তর্গত। আর স্কেলিটালের মধ্যে হচ্ছে অস্থি আর তরুণ অস্থি। অস্থি আর তরুণ অস্থি মেইনলি আমাদের স্কেলিটাল যোজক কলার অন্তর্গত। আর তরল যোজক কলার মধ্যে রক্ত দেখা দেখা তরল যোজক কলার মধ্যে কি থাকবে? রক্ত এবং লসিকা, দেয়ার ফ্লুইড টাইম টিস্যু। তারপরে লেখেন যে অস্থির 40 থেকে 50% পানি থাকে। অস্থির 40 থেকে 50% পানি। আমাদের বডিতে কত পার্সেন্ট পানি আছে? 98 বাদ। তাহলে তাহলে 50 60 এবারে 65 60 বা 65 60 60 থেকে 70%। লেখেন যে অস্থির 40% জৈব উপাদান এবং 60% অজৈব উপাদান দিয়ে তৈরি। অস্থির 40%, 40% জৈব এবং 60% অজৈব উপাদান দিয়ে গঠিত। অস্থিগুলা আমাদের 40% থাকে জৈব আর 60% থাকে অজৈব উপাদান। ফোর্টি পার্সেন্ট হচ্ছে জৈব আর 60% অজৈব। তাহলে অজৈব উপাদানই বেশি, তাই না? তাহলে লেখা যে জৈব উপাদানের মধ্যে কোলাজেন, এবং মিউকোপলিস্যাকারাইড, মরিচিকা রস কয়কার, মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড মিউকোপলিস্যাকারাইড।
তাহলে আমাদের মেনলি জৈব উপাদানের মধ্যে মেনলি কোলাজেন ফাইবার থাকে, আর মিউকোপলিস্যাকারাইড এগুলো গ্লুকোজ থেকে যেগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। দেখেন অজৈব উপাদানের মধ্যে, অজৈবের মধ্যে কি আছে? অজৈব উপাদানের মধ্যে জৈব উপাদান গেল, অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট PO4, এখানে বাংলায় লেখেন, বানান করে লেখেন, ক্যালসিয়াম ফসফেট কমা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, আর কি ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট প্রধান। মেইনলি হচ্ছে ক্যালসিয়াম থাকে। আমরা যদি বাংলায় বলি তাহলে কি থাকবো? আমাদের হাড়গুলো মেইনলি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম। তারপরে লিখেছে আন্তঃকোষীয় ধাত্রে ক্যালসিয়াম বেশি থাকায় অস্থি শক্ত হয়। আন্তঃকোষীয় ধাত্র বুঝেন তো? দুই কোষের মাঝখানে মানে বিভিন্ন কোষের মাঝখানে যে বাকি যে উপাদানগুলা, সেই উপাদানগুলার ওদের মেনলি ক্যালসিয়াম থাকে। আন্তঃকোষীয় ধাত্রে ক্যালসিয়াম বেশি থাকায় অস্থি শক্ত হয়। অস্থিগুলা শক্ত হবে কেন? আন্তঃকোষীয় ধাত্র ক্যালসিয়াম বেশি থাকে। এর আগে ফার্স্ট হয়েছে কে? স্যার আপনি তো 10 এর ফার্স্ট হয়েছে, আমাদের পাইলটটা না না না, তাহলে নেপোটিজম ঠিক না স্যার। এটা আমাদের সাথে কথা বলা কি স্যার আপনার সে কলম নাই টেনে পড়ে আমরা নাই জি স্যার তো কি হয়েছে? সে তো ফার্স্ট হবে না না না, 65 দিনের বড় বড়। সাড়ে 12 স্যার দিয়ে 365 আচ্ছা লেখেন ব্যাচ সব একই। না স্যার আচ্ছা সবারই তো আমি পড়াইছি তাই না? আচ্ছা শুনেন তাহলে তো আমরা ওই করে আসছে। পরীক্ষা দিয়ে সব এই চুপ, ওর মেমোরি আচ্ছা এখন কথা বলতে আপনাকে সবাই সম্মান করবে, হ্যাঁ ঠিক আছে? কিন্তু সেই জন্যই তো আচ্ছা। বলতেছি ক্যালসিয়াম কি বললাম? শক্ত কেন হয়? ক্যালসিয়াম বেশি থাকে এদের ধাতুর মধ্যে, ক্যালসিয়াম থাকে। আমি তো গ্রুপে দেখে সব খাইছিলাম জানতামই না। লেখেন অস্থিকোষ মানে অস্থিকোষ 3 ধরনের। অস্থিতে যে কোষ থাকে আন্তঃকোষীয় ধাত্র তো না, বর্ণনার মধ্যে লেখেন অস্থিকোষ 3 ধরনের। অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর অস্টিওব্লাস্ট, অস্টিওপ্লাস্ট।
অস্থিতে 3 ধরনের কোষ থাকে বা অস্থিকোষ 3 ধরনের। তাহলে অস্টিওব্লাস্ট এটা হলো অপরিপক্ক কোষ, অপরিণত বা অপরিপক্ক। অস্টিওব্লাস্ট হচ্ছে ইমেচিউর মানে বাচ্চা, ছোট বাচ্চা। আর অস্টিওসাইট হচ্ছে পরিপক্ক। আর অস্টিওক্লাস্ট হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ, মানে শ্বেত রক্তকণিকা বিভিন্ন জায়গায় গিয়ে তারা কী করে, মনোসাইট, বিশেষ করে মনোসাইট বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে এবং বিভিন্ন আকার আকৃতি গঠন করে, বিভিন্ন নামে অবস্থান করে। মানে আমাদের হাড়ের মধ্যে শ্বেত রক্তকণিকা যেগুলো আছে তারা কি করে, বিশেষ করে মনোসাইট, এই মনোসাইটগুলোকে বলা হয় অস্টিওক্লাস্ট। তারা কি করে, তারা হচ্ছে হাড়ের ক্ষয় করে। এরা হলো হাড়ের ক্ষয় করে, এরা হাড়কে ক্ষয় করে ফেলে। এই অস্টিওক্লাস্ট মানে কি, কেটে ফেলা, মানে হাড়টাকে আস্তে আস্তে এক সাইড থেকে হাড় কেটে ফেলে আর এক সাইডে অন্যজন হাড় তৈরি করে। এরা হাড় তৈরি করে, এরা হাড় ক্ষয় করে ফেলে। কথা বুঝছেন কিনা? ইম্যাচিউর এরা তো কাজ করতে পারবে না, কিন্তু সাইডগুলো মেইনলি ক্যালসিয়াম জমে এই হাড়গুলা তৈরি, বোন ফর্মেশন করবে। আর এরা হলো হাড়ের ক্ষয় করে, উল্টা কাজ করে। অস্টিওব্লাস্ট ইম্যাচিউর, ওরা তো বাচ্চা এখনো, হাঁটা চলাচল করতে পারে না। অস্টিওক্লাস্ট থেকে তো অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট হয়। আর অস্টিওসাইট হচ্ছে তার ম্যাচিউর সেল, তাদের কাজ হইল হাড়ের হাড় তৈরি করা, বোন ফর্মেশন। হ্যাঁ, আমাদের সবই তো চেঞ্জ হয় না, মানে একদিক থেকে চেঞ্জ হচ্ছে আর কি। আমাদের দেহের মধ্যে অনেক কিছু, হ্যাঁ আমাদের দেহের মধ্যে কিন্তু প্রত্যেক দিন 300 গ্রাম প্রোটিন নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, আবার 300 গ্রাম প্রোটিন তৈরি হয়। ফলে কী হয়, আমাদের কোষের মধ্যে বা আমাদের দেহের মধ্যে নতুন নতুন প্রোটিন তৈরি হচ্ছে। তাছাড়া কি সম্ভব হইতো? তাছাড়া কিন্তু সম্ভব হতো না। অনেক সময় দেখা যায় যে কিছু আননেসেসারি প্রোটিনগুলোকে নষ্ট করে দিতে হয়। বুঝছে না কথা বুঝছেন কি না? এগুলো নষ্ট করে আবার নতুন করে তৈরি করলে সেটা কী হবে, রাস্তা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় না? এক পর্যায়ে আমরা পুরো রাস্তা করে আবার প্লাস্টার করে সুন্দর করে আবার রাস্তা তৈরি করি। এরকম যে আমাদের হাড়গুলা বেশি দিন থাকলে আবার দেখা যায় এদের মানে কার্যক্ষমতা কমে যায়। তো এই জন্য এদেরকে নষ্ট করে আবার নতুন করে তৈরি করে। অস্টিওসাইটগুলো হচ্ছে পরিপক্ক কোষ, আর অস্টিওক্লাস্ট হচ্ছে ম্যাক্রোফেজ। মানে কোষের ম্যাক্রোফেজ, কোষের ম্যাক্রোফেজ মানে যারা জীবাণু ভক্ষণ করে বা যারা কি করে, ম্যাক্রোফেজ মানে জীবাণু ভক্ষণকারী কোষ, শ্বেত রক্তকণিকা। এটা হলো ম্যাক্রোফেজ মানে কি, ম্যাক্রোফেজ PHAGE, যারা জীবাণু ভক্ষণ করে বা হাড়কে যারা ক্ষয় করে তাদেরকে বলা হয় ম্যাক্রোফেজ বা অস্টিওক্লাস্ট। তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোফেজ। মানে আমাদের যে শ্বেত রক্তকণিকা পড়ছিলাম, মনোসাইট পড়ছিলাম, মনে আছে? নিউট্রোফিল এবং মনোসাইট, তাদের কাজ কে বলতে পারবে? ওর নাম কি, সাদিয়া না? সাদিয়া বলেন। সাদিয়া নামে যতগুলো আমি দেখছি সবাই একটু মেধাবী হয়। দেখি সাদিয়া কত দেখি। মানে ম্যাক্রোফেজ বা আমাদের কারা জীবাণু ভক্ষণ করে, কারা শ্বেত রক্তকণিকার মনোসাইট এবং নিউট্রোফিল। কে করে? মনোসাইট এবং নিউট্রোফিল। মনোসাইট যেগুলা এরা এক এক জায়গায় এক এক নামে তারা অবস্থান করে। যেমন আমাদের লিভারে গিয়ে তাদেরকে বলা কাফা কোষ, ব্রেনে থাকলে তখন বলা হয় মাইক্রোগ্লিয়া, হাড়ের মধ্যে থাকলে তখন এদেরকে বলা হয় অস্টিওক্লাস্ট, ফুসফুসে থাকলে তাকে বলা অ্যালভিওলার ম্যাক্রোফেজ। মানে এক এক অঙ্গের মধ্যে তারা অবস্থান করে, এক এক নাম ধারণ করে সে তারা। তো আমাদের হাড়ের যে ম্যাক্রোফেজ, না গঠন সেম না, আলাদা। অস্থি লেখেন, অস্থির চারপাশে আবরণকে পেরিঅস্টিয়াম বলে। অস্থির চারপাশে কি থাকে? আবরণ থাকে। এই অস্থির চারপাশের আবরণকে কি বলে? পেরিঅস্টিয়াম। অস্থির আবরণকে পেরিঅস্টিয়াম বলে। অস্থির আবরণ
প্রত্যেকটা হাড়ের চারপাশ দিয়ে আবরণ আছে, এই আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। পেরি মানে চারপাশে, অস্টিয়াম মানে হাড়, পেরিঅস্টিয়াম। হাড় আমাদের হৃৎপিণ্ডের চারপাশে আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। আমাদের ফুসফুসের চারপাশের নাম কি? প্লুরা। প্লুরা। তো বিভিন্ন আবরণ থাকে, বিভিন্ন অঙ্গের বিভিন্ন আবরণ থাকে, হাড়ের চারপাশেও আবরণ থাকে, এই আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। লেখেন হাড় সাধারণত দুই ধরনের, মানে অস্থি সাধারণত দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে নিরেট অস্থি, আর একটা স্পঞ্জি অস্থি। অস্থি সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে নিরেট আর একটা নিরেট অস্থি এবং আরেকটা স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির মধ্যে লেখেন যেমন হিউমেরাস এবং ফিমার। আমাদের দেহের মধ্যে লম্বা লম্বা যে হাড়গুলো আছে, এই হাড়গুলা শক্ত হয়, দৃঢ় হয়, এদিকে বলে নিরেট। নিরেট মানে কি? মাঝখানে কোনো কিছু ইয়ে নাই, মানে ফাঁকা জায়গা নাই। স্পঞ্জ মানে কি? মাঝখানে ফাঁপা জায়গা আছে, এদিকে বলে স্পঞ্জি, যেগুলো একটু কি হয়, ফাঁপা থাকে। নিরেট অস্থি লেখেন এরা শক্ত। নিরেট অস্থি, হ্যাঁ উদাহরণ লেখেন, উদাহরণের মধ্যে হচ্ছে ফিমার এবং হিউমেরাস। এগুলো সব হচ্ছে ফিমার এবং হিউমেরাস। হিউমেরাস কোথায় থাকে? হাতে, মানে হিউমেরাস হাতে মনে করবেন, আর ফিমার হলো পায়ের উরুতে, থাইয়ের মধ্যে থাকে। আর স্পঞ্জি অস্থি লেখেন, স্পঞ্জি অস্থি এরা চাপা অস্থি, যেমন মাথার খুলি। আমাদের যে মাথার খুলি, এই অস্থিগুলা কিন্তু বাড়ি দিলে কিন্তু ফেটে যাবে, মাথা বেশি জোরে বাড়ি দিলে ফেটে যাবে এবং ডিপ্রেশন হবে, মানে গাঁথা গর্ত হয়ে যাবে। কারণ এইগুলো হচ্ছে স্পঞ্জি, এটা কিন্তু এত ভারী না, কিন্তু মনে রাখতে হবে। চিন্তা করেন, এত ভারী ভারী অস্থি দিয়ে যদি আমার মাথা হইতো, তাহলে মাথা তুলতেই তো অবস্থা একদিন লাগতো। এই জন্য সৃষ্টিকর্তা কী করছে, এই সকল অস্থিগুলাকে স্পঞ্জি, দ্যাট মিনস শক্ত, বাট মাঝখানে একটু স্পেস আছে, ফাঁকা জায়গা। হ্যাঁ হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে? হ্যাঁ সার্জারিতে। হ্যাঁ, উনি কে আছে? কে উনি? কে আপনার পরিচিত? কার ভাই? আচ্ছা, বুঝছি। মইনুল হাসান। উনি কি জেনারেল সার্জারি না? মানে মেডিকেল কলেজে তো টিচারদের অভাব নাই, ডাক্তারের অভাব নাই। দ্যাট মিনস যাদের সাথে কমিউনিকেশন না হয় বা ক্লাস যাদের না থাকে, দেখা যায় অত বেশি ইয়ে হয় না। যারা ক্লাস নেয় তাদের খুব ভালো করে কমিউনিকেশন থাকে তাদের সাথে। লেখেন কি বললাম, অস্থি কয় ধরনের? নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। তাহলে আমাদের লেখেন মাথার খুলি এবং পরশুকা। কোনগুলা? আমাদের যে খাঁচার ভেতরে অচিন পাখি থাকে, যে এই খাঁচার যে হাড়গোলা, এই কাঁচারের হাড়গোলা হলো আমাদের, এরা হলো কোন ধরনের অস্থি? এরা ফাঁপা, মানে জোরে, অনেক জোরে যদি বাড়ি মারে তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে, ডিপ্রেশন হয়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে, নিয়মিত রাখা যেতে পারে। নেক্সট, তারপর লেখেন, দাঁড়িয়ে লেখেন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমাদের অস্থি তৈরি করে, মানে অস্থি তৈরিতে সাহায্য করে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অস্থি তৈরিতে সাহায্য করে। ভিটামিন ডি কি করে? না, ভিটামিন ডি অস্থি তৈরিতে সাহায্য করে, মানে কি করে, কিভাবে সাহায্য করে? মানে এটা তো তৈরি হইলো আমাদের ত্বকের নিচে, ওই যে আমরা জানি ত্বকের নিচে কোলেস্ট্রল আছে, সেটা সানলাইটের কন্ট্যাক্টে এসে, হ্যাঁ, আলটিমেটলি কিডনির মধ্যে গিয়ে তারা সক্রিয় হয়ে আমাদের খাদ্যনালীর মধ্যে, ওদের কাজ কি? ওদের কাজ হলো খাদ্যনালী থেকে ক্যালসিয়াম শোষণ করে রক্ত নিয়ে আসবে, আর রক্ত থেকে তারা হাড়ের মধ্যে ডিপোজিশন করবে। এটা হলো ভিটামিন ডি এর কাজ। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অস্থি তৈরিতে সাহায্য করে। তারপরে লেখেন ক্যালসিটোনিন কয় দফা আকার? ল।
ক্যালসিটোনিন ক্যালসিটোনিন নামক হরমোন দাঁড়িয়ে লেখেন ক্যালসিটোনিন যে নামক একটা হরমোন আছে যেটা কোথা থেকে বেরোয় কে বলতে পারবে? যে বলতে পারবে তার জন্য কোন আইসক্রিম? ক্যালসিটোনিন এই হরমোনটা কোথা থেকে তৈরি হয়? হাড় থেকে। আর কিছু মাথা থেকে বেরোয় না? মগজ থেকে হয়। এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয়। থাইরয়েডের গ্ল্যান্ড থেকে আমাদের ক্যালসিটোনিন বেরোয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে উনি। তাহলে ক্যালসিটোনিন আপনি 6টার বেঁচে কি করবেন? এই জানেন মাইকিং করতেছিলেন গ্রুপের ভিতরে সব জায়গায় তো মাইকিং কেন করতেছিলেন? কি করবেন ছোটে বেঁচে? ওদের মিষ্টি মুখ বরাবর। আচ্ছা ক্যালসিটোনিন কি বললাম? ক্যালসিটোনিন এই হরমোনটা কোথা থেকে তৈরি হয়? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে তৈরি হয় এই ক্যালসিটোনিন, এটা কি করে? ক্যালসিটোনিন হ্যাঁ না লিখতে পারে, ইটস ইউর উইশ। ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয় এবং হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় করে। ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয় এবং হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় করে। হাড়ে ক্যালসিয়াম জমা করবে কে? ক্যালসিটোনিন। লেখেন যে দাঁড়িয়ে লেখেন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে। প্যারাথাইরয়েড আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে এখানে, এই যে আমাদের যে এই বরাবর যে থাইরয়েড, আমরা বলছি পরিপাকে পড়ছিলাম, মনে আসছে নি? পরিপাকে পড়ি নেই? থাইরয়েড গ্ল্যান্ড, এই যে বরাবর থাইরয়েড গ্ল্যান্ড আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের আবার পেছনে পোস্টেরিয়র সাইডে আবার দুইটা ছোট ছোট গ্ল্যান্ড আছে, 2 জোড়া গ্ল্যান্ড আছে। এদিকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। লেখেন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন নামক হরমোন তৈরি হয়। প্যারাথাইরয়েড থেকে কী বের হয়? প্যারাথরমোন। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন, এই যে লেখা আছে প্যারাথরমোন নামক হরমোন তৈরি হয়। প্যারাথরমোন নামক হরমোন তৈরি হয় যা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানে প্যারাথাইরয়েড কিন্তু উল্টা কাজ করে, ক্যালসিটোনিন উল্টা কাজ করে, মনে রাখতে হবে। আচ্ছা ব্র্যাকেটে লেখেন হাড় ক্ষয় করে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। ব্র্যাকেটে লেখেন হাড় ক্ষয় করে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। হ্যাঁ প্যারাথরমোন করতেছে হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে রক্তে আনবে, আর ক্যালসিটোনিন কী করে? রক্ত থেকে নিয়ে হাড়ে ডিপোজিশন করে। আসলে কোনটা না একটু আমার দিকে শুনেন তাহলে হবে। ক্যালসিটোনিন কী করতেছে? রক্তের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, অতিরিক্ত ক্যালসিয়াম, সেটা হাড়ের মধ্যে জমা করে। আর প্যারাথরমোন কী করে? সে হাড়ে থেকে নিয়ে ক্যালসিয়াম মানে রক্তের মধ্যে নিয়ে আসে। কথা বলছেন না? দুইজনেই রক্তে ক্যালসিয়াম পরিমাণ বাড়ায় দেয়, মানে নিয়ন্ত্রণ করে। একজনে বাড়ায় দেয় আর একজন কমায় দেয়, মানে বাড়ায় গেলে কমায় দেবো, কমায় গেলে বাড়ায় দেবো। হ্যাঁ প্যারাথরমোন তাহলে কী করে? হাড় ক্ষয় করে রক্তে ক্যালসিয়াম পরিমাণ বাড়া দেয়। লেখেন যে আমাদের ত্বকের মানুষের ত্বকের নিচে কোলেস্টেরল জমা থাকে। 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 লেখেন সূর্যরশ্মি সংস্পর্শে জটিল প্রক্রিয়ার মাধ্যমে
সূর্যরশ্মি সংস্পর্শে জটিল প্রক্রিয়ার মাধ্যমে যকৃৎ এবং বৃক্কের সাহায্যে সূর্যরশ্মি সংস্পর্শে জটিল প্রক্রিয়ার মাধ্যমে যকৃৎ এবং বৃক্কের সাহায্যে সক্রিয় ভিটামিন ডিতে পরিণত হয়। সক্রিয় ভিটামিন ডিতে পরিণত হয়। উক্ত ভিটামিন ডি খাদ্যনালী থেকে ক্যালসিয়াম শোষণ করে। উক্ত ভিটামিন ডি খাদ্যনালী থেকে ক্যালসিয়াম শোষণ করে অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। খাদ্যনালী থেকে ক্যালসিয়াম শোষণ করে অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। যেটা বুঝলি মানে তারা কি করে, ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি আমাদের যে এখন সে অ্যাক্টিভ হইলো, রক্তের মধ্যে চলে আসলো, সে কি করবে? খাদ্যনালী যে আছে, এই খাদ্যনালীর তো এখানে খাবার আছে। সাপোজ আমি দুগ্ধ জাতীয় খাবার খাচ্ছি, প্রচুর ক্যালসিয়াম আছে। ছোট মাছ খাচ্ছি, ছোট মাছের মধ্যে ক্যালসিয়াম থাকে। তো এইগুলাকে ভিটামিন ডি ভিতরে টেনে নেয়, দেহের ভিতরে ঢুকায়। এই ঢুকে রক্তের মধ্যে নিয়ে আসে। রক্তের মধ্যে আনার পর এখন সে হাড়ের মধ্যে এই ক্যালসিয়াম জমায় হাড়কে মজবুত করবে। তাহলে ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিমাণ শোষণ বাড়ায় দেয় এবং হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে। সঞ্চয় বাড়ায় দেয়, পরে হাড় মজবুত হয়। আচ্ছা, হেডলাইনে লেখেন তরুণাস্থি। ওইটা বাজে গেছে। 4টা বেজে গেছে। আচ্ছা, কয়টা লাইন লেখেন তাহলে দেখি তরুণাস্থি। কালকে এখানে কোনো আজকে এগুলো পড়ে আসছি, এগুলো কোন আচ্ছা, ঠিক আছে। আমিও না। ও শোনেন, নেক্সট ক্লাসে তাহলে একটা পরীক্ষা থাকুক। পরীক্ষা কি আমি জানি না। তাহলে সমস্যা নাই, আমি সময় দিলাম। চ্যাপ্টার 8টাকে ভালো করে ঝালাই করে আগামী সপ্তাহে পরীক্ষা হবে। হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টার ঠিক আছে, চ্যাপ্টার 8 আগামী সপ্তাহে রবিবারে পরীক্ষা হবে। আর নেক্সট ক্লাসে আজকে যা পড়াইছি এর উপর একটা ক্লাস টেস্ট হবে। আজকে যা পড়াইছি এটার উপর বন্ধ করে দেন এটা।